বন্ধুরা, তোমরা যারা এসব একঘেয়েমি গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়েছ তাদের জন্য নিয়ে এসেছি একদম খোলামেলা অডিও গল্প। এসব অডিও গল্পের ওয়েবসাইটের লিংক কমেন্ট দেওয়া আছে, আর কিভাবে সাইটস থেকে গল্প শুনবে সেটা টিউটোরিয়াল দেওয়া হলো। সাইটে ঢোকার পরে এরকম বিজ্ঞাপন আসলে এখান থেকে কেটে দেবেন। যে গল্প শুনতে চান সেটাই ক্লিক করার পর যদি অন্য জায়গায় নিয়ে যায় তাহলে ব্যাক বাটন চাপ দিতে হবে, তারপর আবার গল্পের উপর ক্লিক করতে হবে, তারপর এই জায়গা থেকে প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করার পর যদি আবার বিজ্ঞাপন আসে তাহলে বিজ্ঞাপন এখান থেকে কেটে দিতে হবে। আমার নাম আরশি, আমি ইতিহাস বিভাগের একজন আগ্রহী ছাত্রী। ইতিহাস সবসময় আমার খুব প্রিয় বিষয়। আমার সৎ ভাই সুমন ভাইজা বয়স 21, তার সঙ্গেও আমার একই কলেজে পড়াশোনা। আমি প্রথম বর্ষে আর ভাইয়া দ্বিতীয় বর্ষে। আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে যাই প্রতিদিন সকালে। আমাদের বাবা, মানে আমি বলছি মা, যাকে বিয়ে করেছেন উনি এখন আমার বাবা, আমাদের যাতায়াতের সুবিধার জন্য একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন। ভাইজা চালা আর আমি তার পেছনে বসি। আমার নিজের বাবা মারা গেছেন অনেক আগে, তখন আমি খুব ছোট। মা পরে আবার বিয়ে করেন। নতুন পরিবারটা অনেক আন্তরিক। সুমন ভাইজা বরাবরই শান্ত, দায়িত্ববান আর আমার প্রতি ভীষণ যত্নশীল। আমাদের দৈনন্দিন জীবনটা ছিল বেশ গোছানো। সকাল 8টায় বাবা মা দুজনেই অফিসে যান, আর তারপর আমরা দুজন ভাইবোন বাড়িতে তৈরি হই ক্লাসে যাওয়ার জন্য। একটা মাত্র বাথরুম, তাই সাধারণত আমি আগে গোসল করি, তারপর ভাইজা। আমি একটু বেশি সময় নেই, কারণ মেয়ে হিসেবে একটু প্রস্তুতির বাড়তি সময় তো লাগেই। সেই রুটিন মাফিক জীবনের একদিন হঠাৎ একটা ছোট্ট ঘটনা ঘটে গেল, যেটা আমার মনকে একটু অস্থির করে দিয়েছিল। সেদিনও মা বাবা অফিসে গেলেন যথারীতি। আমি বস্তা শেষ করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলাম। এমন সময় হঠাৎ মনে হলো দরজার নিচে যেন একটা ছায়া দেখা যাচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো লাইটের প্রতিফলন বা চোখের ভুল, কিন্তু যখন মুখে ফেস ওয়াশ লাগাচ্ছিলাম তখন আবার ছায়াটা নড়ল। আমি এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়িতে তো তখন আমি আর ভাইজা ছাড়া আর কেউ ছিল না। মাথার ভেতরে অনেক চিন্তা ঘুরতে লাগলো। হয়তো কিছুই না, হয়তো এটা নিছক কাকতালীয় কিছু। কিন্তু সেই মুহূর্তটা আমার মনে এক ধরনের আলোড়ন তৈরি করেছিল, যেটা সহজে ভুলে যাওয়া যায় না। এরপর গোসল শেষ করে বেরিয়ে এলাম, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তখনও ভেতরে রয়ে গেল, সম্পর্কের গভীরতা বা জটিলতা। অনেক সময় এমন ছোট্ট ছোট্ট মুহূর্তেই জন্ম নেয়া। হয়তো সেটাও ছিল তেমনই কোনো শুরু। আমি চেষ্টা করছিলাম মনকে শান্ত রাখার, নিজেকে বোঝাচ্ছিলাম সব কিছুই হয়তো আমার ভুল দেখা, কিন্তু মনটা মানছিল না। আমি ধীরে ধীরে গোসল শেষ করে কাপড় পরে নিলাম। যখন ওড়নাটা তুলতে গেলাম তখন আবার দরজার নিচে একটা অস্পষ্ট নড়াচড়া দেখতে পেলাম। বুকের ভেতর যেন হালকা কাঁপন জাগল, মাথায় প্রশ্ন বিট করছিল, এই কিছুই ছায়া তবে কি? আমি আর দেরি না করে নিজের ঘরে চলে এলাম। প্রস্তুত হচ্ছিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ভাইরা ডাকল, চল, দেরি হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতোই আমরা বাড়ির দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম। আমি ভাইয়ার পেছনে বসে ব্যাগটা সামলে নিলাম। পরদিন সকালে বাবা মা অফিসে চলে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম, এই সংশয়ের জবাব আমাকে পেতেই হবে। মনে একটা কৌশল এল। আমি মোবাইল ফোনে ক্যামেরা চালু করে সেটা এমনভাবে বাথরুমের বাইরের দিকে রেখে দিলাম, যাতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে তা ধরা পড়ে। এরপর আমি বাথরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। কয়েক মুহূর্ত পর দরজার নিচে আবার একটা নড়াচড়া। এবার আর আমি দ্বিধায় ছিলাম না, যা হওয়ার তা ক্যামেরায় ধরা পড়েছে। গোসল সেরে দ্রুত বেরিয়ে এসে মোবাইলটা হাতে নিলাম। নিজের ঘরে গিয়ে ভিডিওটা চালিয়ে দিলাম। সেখানে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এটা কিভাবে সম্ভব? এত কাছের, এত বিশ্বাসের একজন মানুষ এমনটা করতে পারে। কিছু না ভেবে আমি আবারও ভাইয়ার সঙ্গে ইউনিভার্সিটিতে রওনা দিলাম। পেছনে বসে ওর কাঁধে হাত রেখে বসেছিলাম, একটু শক্তভাবে। তখনও অবাক হয়ে বলল, তুই ঠিক আছিস তো? আমি বললাম, হ্যাঁ ভাই, একটু অস্বস্তি লাগছে। তাই পুরো দিনটা অস্থিরতায় কাটল। ক্লাসে মন বসছিল না, আর বারবার মনে হচ্ছিল আমি যা জানি তা ওকে বলব কিনা। দুপুরে বাড়ি ফিরে এলাম। তখনও সিদ্ধান্ত নিতে পারছিলাম না, ভাইজাকে বলবো নাকি চুপ করে থাকব। রাতে শুইয়ে বারবার পাশ ফিরছিলাম, কিছুতেই ঘুম আসছিল না। অবশেষে আবার সাহস করে সেই ভিডিওটা চালিয়ে দেখলাম নিঃশব্দে একা। অনেক ভেবে আমি শেষমেশ এই ভিডিওটা সুমন ভাইয়ার মোবাইলে পাঠিয়ে দিলাম।
আমি চেয়েছিলাম সে জানুক আমি সব বুঝে ফেলেছি। সময় কাটছিল ধীরে ধীরে, 15 মিনিট, আধা ঘন্টা, তারপর 1 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু কোনো উত্তর এল না। সারা রাত কেটে গেল এমনভাবেই, কোনো প্রতিক্রিয়া ছাড়া। পরদিন ছিল রবিবার, আমরা সবাই বাড়িতেই ছিলাম। সকালের নাস্তা সবাই একসাথে খেলাম। আমার ভিতরে তখনও চলছিল একটা ঝড়। নাস্তার সময় বলতে চেয়েও কিছু বলিনি। ভাইয়ার আচরণ ছিল স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। মনে হলো ভিডিওটা হয়তো সে এখনও দেখেনি। ঠিক তখন সকাল 10টার দিকে হঠাৎ মোবাইলে ভাইয়ের একটা মেসেজ এলো। আমার হাত যেন কেঁপে উঠল। তাতে লেখা ছিল, ভিডিওটা দেখেছি। মেসেজটা ছোট হলেও তার ভেতরে যেন অনেক কিছু লুকানো ছিল। আমি উত্তর দিলাম, কিন্তু এরপর থেকে ও আর কোনো উত্তর দিল না। দুপুরের খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসেছিলাম। আমি খেয়াল করলাম ভাইয়া একদম চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে। খাওয়া শেষে সে উঠে চলে গেল নিজের ঘরে। আমি বাবা মার সামনে বললাম, ভাই, একটু পর তোমার ঘরে আসব, একটা জায়গা বুঝিয়ে দিতে হবে। ও কিছু বলল না, কেবল চলে গেল। বাকি কাজ সেরে মা বাবা নিজেদের ঘরে চলে গেলেন। আমি তখন সোজা ভাইয়ার ঘরের দিকে গেলাম। দরজা ঠেলে ঢুকতেই দেখি সে জানালার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি নিঃশব্দে ঘরে ঢুকে দরজাটা টেনে লাগালাম। তারপর তার পাশে গিয়ে দাঁড়ালাম। ওর চোখে জল, মুখটা গম্ভীর। এতটুকু সময়েই বুঝতে পারছিলাম ওর ভিতরে অনেক কিছু জ্বলছে। ভাইজা আস্তে করে বলল, আমি সত্যিই দুঃখিত। ওর গলায় কাঁপুনি ছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম, সে যেন আরও ভেঙে না পড়ে। তাই আমি একটা শান্ত অভিব্যক্তি নিয়ে আলতোভাবে তার কাঁধে হাত রাখলাম। আস্তে করে বললাম, এই বয়সে অনেক সময় অনেক কিছু ঘটে যায়। ফুলের মতো মনে হলেও তা নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কিছু নেই। ভাইজা তখন বলল, কিন্তু আমরা তো ভাই বোন, এটা তো ঠিক না। আমি মৃদু হেসে বললাম, আমি জানি তুমি অনুতপ্ত, আমার কাছে সেটা বড় কথা। আমরা দুজনেই পরিণত, দায়িত্ববান, তাই আমাদের যা কিছুই হোক সেটা যেন আমাদের সম্পর্কে অশ্রদ্ধা না আনে। আমার কথায় ভাইয়া খানিকটা স্বাভাবিক হলো। আমি বুঝতে পারছিলাম এই পরিস্থিতি একটা গুরুত্বপূর্ণ বাঘ। এটাকে কিভাবে সামলানো হবে সেটাই ভবিষ্যৎ ঠিক করে দেবে। আমি জানতাম ওর চোখে অপরাধবোধ রয়েছে, কিন্তু হয়তো আমি একটু বেশি কড়া কথা বলে ফেলেছি। ওর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল খুব ভেঙে পড়েছে। তাই একটু হালকা হাওয়ায় ফেরানোর জন্য হেসে বললাম, এই যে এখন এত নীতির কথা মনে পড়ছে, সেদিন কিন্তু দরজার নিচের ছায়া নিয়ে তেমন চিন্তিত দেখায়নি। আমি কথাটা মজা করেই বলেছিলাম যেন পরিবেশটা আর ভারী না হয়। তারপর বললাম, তুমি সব সময় আমার পরিবারের একজন, সেটা কখনো পাল্টাবে না। এই বিশ্বাসটা নিয়ে আর বেশি ভাবিও না। এরপর একটু মজা করে চোখ টিপে বললাম, কাল বিকেলে একটু সময় পেলে আমার সঙ্গে গল্প করো। খারাপ লাগছে সব ভেবে ও আমার দিকে চেয়ে রইল। কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। সেদিন রাতের খাবারের টেবিলে ভাইজা হঠাৎ বলল, কাল ইউনিভার্সিটিতে একটা ছোটখাটো ইভেন্ট হচ্ছে, কিন্তু আমার ভাল লাগছে না যেতে। মা বললেন, তাহলে আর শিখেও যেতে হবে না। বাবা বললেন, তুমি খেলাধুলায় তো আগ্রহী ছিলে, এখন কি আর ইচ্ছা হয় না? ভাইজা মৃদু হাসল, আগে যেরকম ছিল এখন আর তেমন নেই। নতুন অনেকেই এসেছে, আমি বরং কালটা বাড়িতেই থাকতে চাই। আমি ভাইয়ার দিকে তাকিয়ে হালকা হাসলাম। পরদিন সকালে বাবা মা অফিসে বেরিয়ে গেলেন। আমি ধীরে ধীরে ভাইয়ার ঘরে গেলাম। সে তখন বিছানা আধা ঘুমে শুয়েছিল। বললাম, আজ তো ক্লাস নাই, সারাদিন কি করব? ও হেসে বলল, তুমি তো বলেছিলে একটু কথা বলতে চাও, তাই ভাবলাম সময়টা রাখাই যায়। আমি একটু হেসে বললাম, তুমি তো খুব সিরিয়াস হয়ে গেলে মনে হচ্ছে। ও কিছু না বলে চোখ মেলে আমার দিকে তাকাল, একটা মুচকি হাসি দিয়ে বলল, সব সময় না, আজ শুধু তোমার জন্য। আমরা কিছুক্ষণ গল্প করলাম, পুরনো কথা, ক্লাসের স্মৃতি, ছোট ছোট মজার ঘটনা। হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন এমন ভাবে কথা বলো? মাঝে মাঝে মনে হয় আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়িয়ে অন্য কিছু ভাবতে শুরু করছো। সে শান্তভাবে বলল, সব বন্ধুত্বের একটা গভীরতা থাকে, কখনো সেটা অনুভূতির থেকেও বেশি কিছু মনে হতে পারে। তবে সেটা মানে এই না যে সব সীমা পার হয়ে যেতে হবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ওর চোখে এক ধরনের সম্মান আর দ্বিধার মিশ্রণ ছিল। আমি আস্তে করে বললাম, সীমারেখা থাকা ভালো, কাছের মানুষদের প্রতি ভালো লাগা হতেই পারে, কিন্তু তা যেন এমন না হয় যাতে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলি। ও মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, আমি ভুল বোঝার জন্য দুঃখিত। তুমি চাইলে সব কিছু আগের মতোই থাকবে। আমি বললাম, এখনো সময় আছে, সব ঠিক করে নেওয়া যায়। সুমনের চোখে যেন এক গভীর নীরবতা, তার দৃষ্টিতে ছিল এমন এক অনুভব যা শব্দে বলা কঠিন। আর সে নিজের হাত দুটো মুঠো করে শক্ত করে ধরল, এক ধরনের সাহসিকতা নিজেকে বোঝাতে। তারপর সে ধীরে ধীরে বলল, আমি জানি না এটা ঠিক না ভুল,
কিন্তু তোমার পাশে থাকলে মনে হয় আমি নিজের জায়গায় আছি। সবকিছু ঠিকঠাক। তার কণ্ঠে কাঁপুনি ছিল, শব্দগুলো যেন বুকের ভেতর থেকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসছিল। যদি তুমি মনে করো আমি ভুল করছো তাহলে আমি থেমে যাব, কিন্তু বলো না আমার অনুভূতিটা একেবারেই ভিত্তিহীন। সুমন কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখের অভিব্যক্তি থেকে বোঝা যাচ্ছিল সে দ্বিধার ভেতর আটকে আছে। তারপর ধীরে বলল, তুমি কি জানো তোমাকে নিয়ে আমি কত ভাবি? আমি সবসময় চাই তুমি হাসি খুশি থাকো, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। কিন্তু কখনো ভাবিনি তুমি এমন কিছু বলবে যা আমাদের সম্পর্কের সীমা বদলে দেবে। আর সে জিজ্ঞেস করল, তবে কি তুমি ভাবো এই অনুভবটা ভুল? সুমন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না ভুল কি ঠিক, শুধু জানি তুমি আমার জীবনের এমন একজন যাকে ছাড়া আমার গল্প সম্পূর্ণ মনে হয়। কিন্তু আমি ভয় পাই যদি এই পথটা আমাদের আগের সম্পর্কটাই কেড়ে নেয়। আর সীতার হাত ধরল, বলল, ভয় পেও না। আমাদের অনুভব যদি সত্যি হয় তাহলে সেটি আমাদের মধ্যে একটা মতন শক্তি এনে দেবে। আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট দেব না। তুমি চাইলে এই অনুভূতিটা শুধু আমাদের মধ্যেই থাকুক, কারো জানার দরকার নেই। সুমন একটা মৃদু হাসি দিল, বলল, তুমি যদি এতটা গুরুত্ব দাও তবে আমিও আর পালাতে চাই না। তবে আমাদের বুঝে শুনে এগোতে হবে। তারা দুজন একে অপরের চোখে তাকিয়েছিল, কিছুক্ষণ শব্দহীন কিন্তু আবেগ ভরা। এরপর ধীরে ধীরে তারা একে অপরের দিকে এগিয়ে এল, যেন একটি নতুন অধ্যায়ের দরজায় দাঁড়িয়ে। সেই দিন থেকে তাদের সম্পর্কে রং বদলে গেল। আগে যা ছিল বন্ধুত্ব তা এখন হয়ে উঠল এক গভীর ভালোবাসার অনুভব। কিন্তু এই অনুভূতির স্বীকৃতি ছিল কেবল তাদের নিজেদের মধ্যেই, একটি নীরব সংরক্ষিত অধ্যায় যা বাইরের জগৎ জানে না। পরদিন সকালে আর সে কিছুটা চিন্তিত ছিল। সুমন বলল, কি হলো? চিন্তিত দেখাচ্ছে। আর সেই মাথা নিচু করে বলল, সবকিছু এত দ্রুত হয়ে গেল। আমি বুঝতে পারছি না সামনে কি হবে। আমাদের পথ সহজ হবে না। সমাজ, পরিবার সবাই প্রশ্ন তুলবে। সুমন মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ। তাই এখন থেকে আমাদের প্রতিটি পদক্ষেপ সতর্ক হতে হবে। আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারলেই বাকিদের মানানো সময়ের ব্যাপার। সুমন ধীরে ধীরে আশির দিকে এগিয়ে এসে বলল, যখন ভালোবাসা সত্যিকারের হয় এখন আমাদের কাউকে কিছু প্রমাণ করার দরকার পড়ে না। শুধু একে অপরের পাশে থাকাটাই সবকিছু। আর সে তার কথা একটু আশ্বস্ত হল। সে সুমনের চোখের গভীরে তাকিয়ে বুঝতে পারল এই মানুষটার সঙ্গেই তার মনের যোগ। ভয় পাওয়ার কিছু নেই। সুমন বলল, তুমি চাইলে আমরা আমাদের সম্পর্ক এখনই সবার সামনে আনতে পারি না, তবে সঠিক সময় এলে আমরা কাউকে লুকাবো না। আর সে হাসি মুখে বলল, আমি শুধু চাই আমরা যেন সবসময় একে অপরকে বুঝি। যদি বিশ্বাস থাকে সব বাধা আমরা পার করতে পারব। পরবর্তী কিছুদিন ছিল নিঃশব্দ কিন্তু সুন্দর। তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল এই ভালোবাসা কখনো তাদের পড়াশোনা বা ভবিষ্যতের পথে হবে না। তারা একে অপরকে স্পেস দিতে সমর্থন করত। কিন্তু ভালোবাসা এমন এক আবেগ যাকে চেপে রাখা কঠিন। একদিন কলেজের ক্যান্টিনে বসে তারা মৃদু গলায় কথা বলছিল, হাসছিল। ঠিক তখনই রিমা, তাদের ঘনিষ্ঠ বন্ধু, সেখানে এসে পড়ে। সে হেসে বলল, এই যে খুব গোপন গোপন কথা হচ্ছে নাকি? আর সে ও সুমন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সুমন হালকা করে হেসে বলল, না রে, তেমন কিছু না। সেমিনারের আলোচনা হচ্ছিল, কিন্তু রিমা বুঝতে পারছিল এখানে কিছুর গন্ধ আছে। সেদিন সন্ধ্যায় সুমন একা ছিল বাসায়। হঠাৎ ফোন বেজে উঠল আরশি। তার গলা ছিল চিন্তার ছায়া। তুমি কি ছাদে আসতে পারবে? খুব জরুরি কথা আছে। আরশি বলল। সুমন ছাদে গিয়ে দেখে আরশি আগেই সেখানে দাঁড়িয়ে, হাতে একটি লাল গোলাপ। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। সে বলল, আমি তোমাকে ভালোবাসি সুমন, আর এই সত্য সবাই জানুক আমি চাই। সুমন স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো এর মানে কি? সমাজ, পরিবার, বন্ধুবান্ধব সবাই প্রশ্ন তুলবে। আরশি ধীরে বলল, তাদের চিন্তা আমার নয়। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো, তাহলেই আমি সব প্রশ্নের উত্তর খুঁজে নেব। সুমনের চোখে জল এসে গেল। সে গোলাপটি হাতে নিয়ে বলল, তোমার সাহস আমাকে সাহসী করে তোলে। যদি তোমার ভালোবাসা এতটাই সত্যি হয় তবে আমি সব বাধা অতিক্রম করব। তার কথা শুনে আশির চোখে এক আশ্রয়ের মমতা ফুটে উঠল। সে হাসল। সেই হাসিতে ছিল বিশ্বাস আর নির্ভরতা। তারা একে অপরকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গন ছিল নীরব, অথচ এত গভীর যেন হাজার শব্দেও প্রকাশ করা যায় না। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। কেবল ছিল তাদের নিঃশ্বাসের শব্দ, হৃদয়ের স্পন্দন, আর সেই অদৃশ্য প্রতিজ্ঞা, আমরা একসাথে থাকব। যাই হোক না কেন। এই ভালোবাসা এখন আর কেবল একটি গোপন অনুভব ছিল না, এটি ছিল এক সাহসিকতার গল্প, এক সম্পর্কের শিখ যা সময়ের সাথে আরও গভীর হবে।